রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগের দাবি। মানুষ নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, বলছে বিএনপি। ৫ দফা দাবিতে জামায়াত আর ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, পাহাড়ে অস্থিরতায় গভীর ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫,১০,০০০। সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে বেশি গুনতে হবে ২৭,০০০ টাকা। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্ত পুণ্যার্থীদের ভিড়। পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিহতের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ৭ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে এসব দাবি জানান তিনি। একই সাথে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগেরও দাবি জানিয়েছেন তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা সহ সংকট নিরসনে ৭ দফা পদক্ষেপের প্রস্তাবও করেন তিনি। Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan Army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আর্থিক, সামাজিক ও পরিবেশগত মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. রাখাইন রাজ্য দিয়ে বাংলাদেশে মাদকের প্রবাহ ও অপরাধমূলক কার্যকলাপ দেশের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণ নির্বাচনমুখী। নির্বাচনের আমেজ বইছে সারা দেশে। এখন কোনো রাজনৈতিক দল নির্বাচনে বাধা দিতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না বিএনপি। সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি। বিএনপির এ নেতা জানান, রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে শক্তিশালী সরকার গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে। ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদী তিনি। বলেন, নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হায়নার থাবা দেখা যাচ্ছে, কিন্তু সরকার কিছু বলছে না। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা বলেন মির্জা আব্বাস। জগন্নাথ হলের শিক্ষার্থী ও আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সংক্ষিপ্ত আলোচনায় মির্জা আব্বাস বলেন, দেশের একটি বিশেষ অঞ্চলে হায়নার থাবা দেখা যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না।
বিএনপি এই দেশের মহান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে বলেও জানান মির্জা আব্বাস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই দেশে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অনন্য দৃষ্টান্ত রেখেছেন। একইভাবে বর্তমানে বিএনপি সেই প্রমাণ রেখেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও অন্যরা উপস্থিত ছিলেন। এই সরকার কিছু বলছে না, মারায় প্রশ্রয় দিয়ে নিয়ে আসছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, কেউ কিছু বলছে না, সবাই ভোটের কথা বলছে। আমি মির্জা আব্বাস আজকে এখানে বুক খুলে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাল্লাহ স্বাধীন রাখবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই দেশকে কখনো আর পরাধীন হতে দেব না। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার রাজধানীতে আলাদাভাবে দল দুটি এই কর্মসূচি ঘোষণা করে। দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। গ্যালমান শফি রিপোর্ট। পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। এর আগে চলতি মাসে প্রথম দফায় দলগুলো নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে জামাতে ইসলামী। সরকার তাদের ৫ দফা না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাতের সেক্রেটারি জেনারেল। সরকারের উচিত অবিলম্বে জনগণের ৫ দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে নৈতিক ও আইনগত বৈধতা হারাবে সরকার। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ধারাবাহিক কর্মসূচি ও সংলাপ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইসলামী আন্দোলনের মহাসচিব একথা জানান। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, এখনো বহাল ১৪৪ ধারা। সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলবে। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অন্যদিকে সেখানে ডাকা অবরোধও ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুরো পার্বত্য অঞ্চল এখনো থমথমে হলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। বহাল রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি বিবেচনায় মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বলেন, পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ। সার্বিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলবে। ৩ পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে। খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। ১৪৪ ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। এদিকে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
যেখানে যে কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি চলেছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। পার্বত্য অঞ্চলের চলমান সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে পবিত্র হজ পালনের ইচ্ছুকদের জন্য 3টি প্যাকেজ মঙ্গলবার ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হজ যাত্রীদের সুবিধা এবং আবাসন ব্যবস্থার উপর ভিত্তি করে এই প্যাকেজগুলো সর্বনিম্ন খরচ 5,10,000 টাকা এবং সর্বোচ্চ খরচ 7,50,000 টাকা। গত বছরের তুলনায় বিশেষ প্যাকেজে 51,000 এবং সাধারণ প্যাকেজে 27,000 টাকা বেশি গুনতে হবে হজ ইচ্ছুকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, হজের ক্ষেত্রে সরকারি প্যাকেজ অনুসরণ করেই নতুন প্যাকেজ ঘোষণা করছেন তারা। প্রতি বছর বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে 2টি হজ প্যাকেজ থাকলেও এবছর সাশ্রয়ী নামে আরেকটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে বলা হয়, বিশেষ হজ প্যাকেজের জন্য হজ গমনোচ্ছেদের গুনতে হবে 7,50,000, সাধারণ প্যাকেজের জন্য 5,50,000 এবং সাশ্রয়ী প্যাকেজের জন্য 5,10,000 টাকা। হাব মহাসচিব জানান, মক্কায় সাধারণ প্যাকেজের হজ ইচ্ছুকদের 700 মিটারের মধ্যে রাখলেও সাশ্রয়ী প্যাকেজের অন্তর্ভুক্তদের রাখা হবে 4 থেকে 5 কিলোমিটার দূরে। সৌদি সরকার কর্তৃক কোনো খাতের খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে এবং একই সাথে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। এই বছর কোরবানি সহ কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজে কোরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমান ভাড়া কমলেও হজ প্যাকেজ গত বছরের তুলনায় বেশি কেন, এমন প্রশ্নে সৌদি অংশে বিমা সহ অন্যান্য খরচ বাড়ানোর কথা জানান হাব সভাপতি। টিকিটের দাম 1,30,000-40,000-এর উপরে কোনো ভাড়া হইতে পারে না। আমাদের কথায় তারা সন্তুষ্ট হয়ে এই টিকিটের দাম প্রথমে $200 কমাইছিল, পরে ওই যে তাদের যে বোর্ড আছে, বোর্ডে তখন $1,100 বৃদ্ধি করছে। তবে ওনারা বলছে যে এই ভাড়া $100 আরো কমতে পারে, যখন কমবে তখন আমরা হাজিদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দিব। কোন হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে হাবের কিছু করার নেই বলে জানান নেতারা। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয়েছে মহাষ্টমীতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কুমারী হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। এবার পূজায় কুমারী হয়েছে 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজা উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভিড় করেন শত শত ভক্ত পুণ্যার্থী। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছরের মতো রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে এবারও বিশেষভাবে আয়োজন করা হয় কুমারী পূজার। সকাল 11টায় শত শত ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীদের ঢল নামে মন্দিরে। সনাতন ধর্মমতে অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়। সকল নারীদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা দেখানোও এই পূজার একটি বিশেষত্ব। মা দুর্গার প্রতি একটু আমার দুর্বলতা রয়েছে, কারণ কুমারী আজকে যে পূজাটা হলো, সেই কুমারী কিন্তু মা দুর্গার রূপেই আবির্ভূত হয়েছে। আজকে মানুষ রূপে এই দেবীকে আমরা পূজা দিলাম কেন, তার মধ্যে আমরা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি। শারদীয় শুভেচ্ছা সবাইকে, আর সকলের শান্তি চাচ্ছি, দেশের শান্তি চাচ্ছি। কুমারী পূজা করি এটা মাতৃজ্ঞানে, ওনাকে আমরা মাতৃজ্ঞান করি, মায়ের মতো মানি এবং মায়ের মতো মর্যাদা দেই। ওনার মাধ্যমে আমরা পুরো নারী জাতিকে শ্রদ্ধা করি, সম্মান করি। কুমারী পূজার মাধ্যমে মানুষের ভেতরে আরো অনেক ভিন্ন মতবাদ আসতে পারে, তবে আমি বলবো যে এই দৃষ্টিকোণটা আরো সুন্দর হবে। নারীদের সম্মান দেখাতে দুর্গার একটি রূপ হিসেবে 6 থেকে 16 বছরের এক কুমারীকে বসিয়ে মাতৃরূপে এই পূজা করা হয়। এবারের কুমারী 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজায় তার শাস্ত্রীয় নাম মালিনী। বয়স অনুসারে দেয়া হয়েছে এই উপাধি।
কুমারী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্রে। সনাতন ধর্মের যে দুর্গাপূজার অনুষ্ঠান, সেই দুর্গাপূজার অনুষ্ঠানে অনেক জায়গাতে কুমারী পূজাও অনুষ্ঠিত হয়। তার কারণ হচ্ছে শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ। এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। সেই শাস্ত্রবিধান অনুসরণ করে আমরা এই আমাদের রামকৃষ্ণ মঠ ঢাকায় 100 বছরেরও বেশি সময় ধরে এই কুমারী পূজার অনুষ্ঠান করে চলেছি দুর্গা পূজার সময়। পূজাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এই বিষয়ে দর্শনার্থীদের সহযোগিতা চেয়েছেন কর্তৃপক্ষ। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ে যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন না হয় সেজন্য একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরের পূজা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। খাগড়াছড়ির ঘটনায় বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজাকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে থেকে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। পলাতক ফ্যাসিস্ট সদস্যরা এখনও সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়া সহ যে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ তার। বিগত সময়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের সাথে পতিত আওয়ামী লীগ জড়িত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর বাজার ভুসিপট্টি পূজা মণ্ডপ থেকে শুরু করে শ্যামপুর পুস্তকগোলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইশরাক হোসেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পূজা উদযাপন কমিটির নেতারা ইশরাক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন। এ সময় ইশরাক হোসেন বলেন, বিএনপি সব সময় সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে, আগামীতেও মানুষের অধিকার রক্ষায় কাজ করবে। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তিনি আহ্বান জানান। এ সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান ইশরাক হোসেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা লক্ষ্য করতাম যে পূজার সময় আসলেই কিছু কিছু ঘটনা ঘটানো হতো। নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টধারী নেতাকর্মীরা জড়িত ছিলেন। তারা ষড়যন্ত্রমূলকভাবে কর্মকাণ্ডগুলো করতেন। আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদেরকে একটা ভীতির মধ্যে রাখতেন এবং সবাইকে নিয়ন্ত্রণে রাখার জন্য পদ্ধতিটা ব্যবহার করতেন। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, এলাকার সন্তান হিসেবে বলছি, যদি আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সকল ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশন শিগগিরই গণবিজ্ঞপ্তি দেবে। এছাড়া আরও অনুসন্ধান ও মাঠ পর্যায়ে আরও যাচাইয়ের জন্য ইসির তালিকা রয়েছে আরও 12টি দল। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। সেপ্টেম্বরেই দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশনের, এমন আশ্বাসে নিবন্ধনের অপেক্ষায় ছিল জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল। মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 143টি দল আবেদন করেছিল। যাচাই বাছাই শেষে 22টি দল তালিকায় উঠেছে, যার মধ্যে 2টি দল প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধনের যোগ্য বলে গণ্য হয়। আর আদালতের রায় থাকায় নেজামে ইসলামে পার্টি নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হয়েছে। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে 2টো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে তফসিলা নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন,
সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। তালিকায় থাকা দলগুলোর মধ্যে 12টি দলকে আরও পর্যালোচনা বা যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে 3টি দল, তদন্ত চলমান রয়েছে আরও 9টি দলের বিষয়ে। কিছু কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে, যেমন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক, আবার তাদের দলের জন্য যেটা সত্যি আবার অন্য দলের সঙ্গে অপ্রাসঙ্গিক। সেই জন্য সার্বিক বিবেচনায় এইভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে যে প্রকারান্তরে না বলবো না, তার থেকে বরং আরেকটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া হবে। এছাড়া দলের জেলা উপজেলা পর্যায়ে অস্তিত্ব ও কার্যকারিতার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তালিকায় থাকা 60টি দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নামঞ্জুর করেছে কমিশন। বরাদ্দযোগ্য প্রতীক এখন কে কোনটা চাইবে না। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলার প্রতীক এনসিপির প্রাপ্য। এই প্রতীক পেতে প্রয়োজনে আদালতে বা রাজপথে যাবেন তারা। মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সার্জিস বলেন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়ে মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন চায় এনসিপি। ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলেও জানান সার্জিস আলম। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার গুম, খুন ও নির্যাতন চালিয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল 24-এর গণ অভ্যুত্থান। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা আলমগীর জানান, জুলাই আগস্ট আন্দোলন চলাকালে 41 জেলায় 438টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আর 50টিরও বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে মরণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করেছে এমন অভিযোগ এনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মামলার সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলমগীর মঙ্গলবার দেয়া তার সাক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন দেখান। প্রতিবেদনে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের চিত্র ফুটে ওঠে। সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার নানা অপকর্ম করেছে। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সাক্ষী অসুস্থ থাকায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। 6 অক্টোবর পরবর্তী দিন ঠিক করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগের দাবি। মানুষ নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, বলছে বিএনপি। 5 দফা দাবিতে জামায়াত আর ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। খাগড়াছড়িতে 144 ধারা বহাল, পাহাড়ে অস্থিরতায় গভীর ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 5,10,000, সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে বেশি গুনতে হবে 27,000 টাকা। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্ত পুণ্যার্থীদের ভিড়। পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিহতের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।